আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রার এই প্রবলেমটা সমাধান করব। এটি হচ্ছে ভেক্টর উপজগৎ থেকে আসা একটি প্রশ্ন। এই প্রশ্নটি তুমি দেখতে পাচ্ছ যে যদি টি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স হয়, এ বি সি ডি হচ্ছে এটার ভুক্তি, সাচ দ্যাট এ বি সি ডি এই সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা সেট আর এর সদস্য হয়, তখন তুমি আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে টি যে সেটটা, টি যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার M2 M2 এর সাবসেট। বুঝতে পারলে? এই সাবসেট চিহ্ন এটা বা উপসেট, যেখানে M2 হলো একটা 2x2 ম্যাট্রিক্স। তার মানে M2 হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স। তার মানে এখানে তার একটা ভুক্তি থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। সো টি হচ্ছে এমন একটা সেট বা এমন একটা, তুমি সেট বলতে পারো, এমন একটা ম্যাট্রিক্স যেটা যেটা হচ্ছে এই M2-র একটা উপসেট। তার মানে কি, M2-র একটা জগৎ, একটা ভেক্টর জগৎ, সেই জগতের এলিমেন্ট অনেকেই হতে পারে, সেই এলিমেন্টের একটা ক্ষুদ্র অংশ। ঠিক আছে? তারপর বলেছে যে ম্যাট্রিক্সে দেখাও যে টি একটি M2 এর উপজগৎ। সো টি যদি উপজগৎ হয়, M2 যদি ভেক্টর জগৎ হয়ে থাকে আর এটা যদি তার উপজগৎ হয়ে থাকে, তাহলে উপজগৎ হওয়ার যে শর্ত, সেটা তো আমি অনেকগুলো ভিডিও করছি। চলো আজকে সেই ভিডিও থেকে আমরা কনসেপ্টটা একটু রিভিউ করে নিই যে উপজগৎ হওয়ার কন্ডিশন কি। কারণ এই কন্ডিশন যদি না তুমি বুঝো, তাহলে আসলে এই ম্যাথটা তুমি খুব একটা বুঝবা বলে আমি মনে করি না। উপজগৎ হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা, মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো, উপজগৎ হওয়ার শর্ত। উপজগৎ হওয়ার শর্ত দুইটা, বুঝতে পারলা? একটা হচ্ছে যে একটা, মানে যে কেউ যদি উপজগৎ হতে হয় তার ভিতরে শূন্য ভেক্টর থাকতে হবে। যেমন টি যদি একটা উপজগৎ হয়, তাহলে টি এর ভিতরে একটা ভেক্টর থাকবে যে ভেক্টরটা হচ্ছে শূন্য ভেক্টর। ঠিক আছে? তাহলে শূন্য ভেক্টর হইতে হবে টি এর উপসেট, সরি, টি এর সদস্য। শূন্য ভেক্টর হইতে হবে টি এর সদস্য। বুঝতে পারলা? তাহলে এখানে যেটা বুঝলাম যে প্রথম কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, তাহলে তুমি তাকে এই টি কে তুমি উপজগৎ বলতে পারবে না। সেকেন্ড যে কন্ডিশনটা, সেটা হচ্ছে একটা ভেক্টর নাও, লেটস সে একটা ভেক্টর নিলাম ইউ, আর একটা ভেক্টর নিলাম হচ্ছে ভি। হ্যাঁ, এই দুইটা ভেক্টরকে দুইটা স্কেলার দিয়ে গুণ করো। এটাকে আমি আলফা দিয়ে গুণ করবো, এটাকে আমি বিটা দিয়ে গুণ করবো। এই যে এখন একটা নতুন ভেক্টর পেয়ে গেলাম। এই নতুন ভেক্টরটা অবশ্যই এই টি এর উপজগৎ, সরি, টি এর সদস্য হতে হবে। এখানে কন্ডিশন কি, ইউ আর এই ভি, এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর কিন্তু তোমার টি এর সদস্য। আর আলফা আর বিটা এই দুটো হচ্ছে এফ এর সদস্য। হ্যাঁ, ফর অল, এই যে, তাহলে ব্যাপারটা বুঝো, ইউ আর ভি আমি এমন দুইটা ভেক্টর নিছি যেটা আমার এই টি যেই সেট আছে সেটার ভিতরে আছে। আলফা বিটা হচ্ছে এফ এর সদস্য, এফ হচ্ছে একটা স্কেলার ফিল্ড, তার মানে আলফা বিটা হচ্ছে স্কেলার। তারপরে আমি কি করলাম, আলফা দিয়ে আমি ইউ কে গুণ করলাম, বিটা দিয়ে আমি ভি কে গুণ করে আবার এই দুইটা নতুন ভেক্টরকে যোগ করে আরো একটা নতুন ভেক্টর পেয়ে গেছি। এটা একটা নতুন ভেক্টর, এটা একটা নতুন ভেক্টর, যেটা যোগ করে একটা নতুন ভেক্টর পেয়ে গেছি, আরো একটা নতুন। এই নতুন ভেক্টরটাও তোমার টি এর ভিতরেই থাকতে হবে। তার মানে কি, গুণের বেলায় আবার যোগের বেলায় তারা হচ্ছে সীমাবদ্ধ থাকতে হবে, ক্লোজড হইতে হবে। ঠিক আছে? সো উপজগৎ নিয়ে ভাই আমি অনেকগুলা ভিডিও করছি, যদি তোমার ক্লিয়ারিফিকেশন লাগে আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? অনেকগুলা ভিডিও করছি উপজগৎ নিয়ে, উপজগতের বিশেষ করে বেসিক রিলেটেড ভিডিও। উপজগৎ আসলে বোঝার জন্য তোমাকে উপজগতের আলাদা একটা ক্লাস আছে, মানে 1 ঘন্টার উপর শুধুমাত্র। সো যাই হোক, এখন দেখো, আমরা এখানে এই প্রমাণটা যদি করতে চাই, প্রথমে আমাকে ভাই 1 নম্বর শর্তটা স্যাটিসফাই করা লাগবে, পরে হচ্ছে 2 নম্বরটা স্যাটিসফাই করা লাগবে। তো ভাই 1 নম্বরটা কেমনে স্যাটিসফাই করবো? দেখো ভাই, আমি টি ইকুয়াল টু, এখানে দেওয়া আছে এ, এখানে সি, এখানে বি, এখানে ডি, এরকম 4টা ভুক্তি দেওয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু দেওয়া আছে, তুমি লিখতে পারো যে দেয়া আছে। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, এ বি সি ডি এটা কি? আমরা এখানে একটু লিখি। এ এর পরিচয় লিখি, বি এর পরিচয় লিখি, সি এর পরিচয় লিখি, ডি এর পরিচয় লিখি। কি তারা? কি তারা? আসলে বাস্তব সংখ্যার সদস্য। আচ্ছা, বাস্তব সংখ্যার সদস্য কারা? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যাই কি বাস্তব সংখ্যার সদস্য না? তাহলে আমি কি, আমার মন চাইলে আমি কি
এ বি সি ডি সবগুলা কি শূন্য ধরতে পারি না? বুঝতেছো কথা, বুঝতেছো? এ বি সি ডি যদি বাস্তব সংখ্যাই হয়ে থাকে তাহলে এ এর মান আমি চাইলে শূন্য ধরতে পারি, বি এর মানও শূন্য ধরতে পারি, সি এর মানও ধরতে পারি, ডি এর মানও শূন্য ধরতে পারি। সুতরাং সুতরাং আমি চাইলে লিখতে পারি, ধরি ধরি এ বি সি ডি ইকুয়াল টু শূন্য, আমি ধরতেই পারি, কারণ এগুলো তো বাস্তব সংখ্যা, শূন্য তো একটা বাস্তব সংখ্যা। সুতরাং টি হয়ে যাবে তখন, এখানে এর জায়গায় জিরো বসাও, এখানে জিরো বসাও, জিরো বসাও, জিরো বসাও, টি হয়ে যাবে একটা শূন্য ম্যাট্রিক্স। এটা একটা শূন্য ম্যাট্রিক্স, তাই না? এটাকে আমরা বলবো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর। তোমরা কি জানো মাই স্টুডেন্টস, আমি এই যেটা বললাম যে ভেক্টর জগৎ নিয়ে আমি পুরো 1 ঘন্টা একটা ভিডিও করছি, একটা ভিডিও আছে 16 মিনিটের, ঠিক আছে? ভেক্টর জগৎ খুবই অদ্ভুত এক ব্যাপার, খুব মানে রহস্যময় এক ব্যাপার। ম্যাট্রিক্স হতে পারে ভেক্টর, ঠিক আছে? না জানি কি কি জিনিস ভেক্টর হতে পারে। তাহলে দেখো এখন এটা বোঝা গেল যে শূন্য ভেক্টরটা টি এর সদস্য। তাহলে প্রথমটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যে ভাই আমি এমন একটা ভেক্টর পাইছি শূন্য ভেক্টর যেটা টি এর সদস্য। আচ্ছা গুড, 1 নাম্বারটা প্রমাণ হয়ে গেল। 1 নাম্বারটা প্রমাণ হলে তুমি বাড়ি চলে যাবে না, গাট্টি গোসকা বেঁধে বাড়ি চলে যাবে না, তোমাকে 2 নাম্বারটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো চলো 2 নাম্বারটা প্রমাণ করার জন্য আমরা এটা মুছে ফেলি। হোপফুলি তোমার এটা মনে মানে মুখস্থ হয়ে গেছে যে এই কন্ডিশনটা তোমাকে স্যাটিসফাই করা লাগবে। চলো, সো এখন আমরা আবারও ধরি, এবার লিখবা, হ্যাঁ আবারও ধরি ওয়েল ইউ আর ভি এই দুইটা হচ্ছে ফর অল, এটা হচ্ছে ফর অল সাইন, মানে হচ্ছে সকল ইউ এবং ভি এরা হচ্ছে আমার টি এর সদস্য, বুঝতে পারলা? এই টি সেটের সদস্য। এবং এবং ফর অল আলফা বিটা, প্রত্যেকটা আলফা বিটা হচ্ছে আমার স্কেলার ফিল্ড এফ এর সদস্য। এফ কি এখানে? এফ হচ্ছে একটা স্কেলার ফিল্ডকে বোঝায়, রিপ্রেজেন্ট করে। এফ হচ্ছে স্কেলার ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, যে স্কেলার ফিল্ডের ভিতরে আসলে কারা থাকে? স্কেলাররা থাকে, ঠিক আছে? সো এই গেল ব্যাপার স্যাপার, আমরা ধরে নিছি। সুতরাং আমি চাইলে এখন আলফার সাথে ইউ কে গুণ করতে পারি, আলফার সাথে না, এবার হচ্ছে বিটার সাথে আমি হচ্ছে ভি কে গুণ করতে পারি। দেখি বিটার সাথে ভি কে গুণ করলে কি হয়, ঠিক আছে? দেখি কি হয়। সো আলফার সাথে ইউ কে গুণ করলে কি হবে? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ বলতে কি বোঝায় এখানে সেটা তো আমি ডিফাইন করি নাই, এটা তো একটা সর্বনাশ করেছি। চলো আমি ইউ কে আগে ডিফাইন করে নিই, ঠিক আছে? ইউ কে আমি আগে ডিফাইন করে নিই। এবং 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 ইউ হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস সে ইউ হচ্ছে ওয়েল এটা একটা ভেক্টর, বাট এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। সো লেটস সে এটা u1 u2 u3 u4, ওকে দিস ইজ ইউ। এন্ড ভি ভেক্টরটাকে কি ধরবা? কারণ ইউ আর ভি দুইটাই কার সদস্য? টি এর সদস্য। সো টি এর মধ্যে বসাও। এখন এখানে ধরো যে আমি ধরলাম, ধরো আমার ইচ্ছা আমি ভি1 ধরলাম, ভি2 ধরলাম, ভি3 ধরলাম, ভি4 ধরলাম, হ্যাঁ এগুলো আমার মনের আকাঙ্ক্ষা। এবার তুমি চলো, সুতরাং আলফা ইন্টু ইউ ভেক্টর প্লাস বিটা ইন্টু ভি ভেক্টর, ভাই এটা কি হবে? আলফার সাথে এটাকে গুণ করবা, u1 u2 u3 u4 প্লাস বিটার সাথে এটাকে গুণ করবা, বিটার সাথে v1 v2 v3 v4 গুণ করলাম, ভালো কথা। এবার আলফাতে এটাকে গুণ করো, আলফা আলফা u1 আলফা u3 আলফা u2 আলফা u4, ওকে? আর এখানে তুমি লিখতে পারো প্লাস বিটা, ও ওকে ওকে ওকে, সেটা হয়ে যাবে বিটা v1 বিটা v2 বিটা v3 বিটা v4, এরকম চেহারা সুরতের হবে। এবার করসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ করতে হয়, এটার সাথে এটাকে যোগ করতে হবে, এটার সাথে এটাকে যোগ করতে হবে, এটার সাথে এটাকে যোগ করতে হবে। চলো সেই যোগগুলো আমরা করে ফেলি। সো প্রথমটা হবে আলফা u1 প্লাস এই যে এখানকার থেকে আসবে বিটা v1, এরপরটা হবে দেখো আলফা u2 প্লাস এখানে আছে বিটা v2, এখানে আছে আলফা u3 প্লাস এখানে আছে বিটা v3, আর এখানে আছে আলফা u4 প্লাস এখানে আছে হচ্ছে বিটা v4, ঠিক আছে?
So, এই হচ্ছে যখন ব্যাপার স্যাপার, তখন আমরা এখন আমার মন চাইলো আমি এটাকে ধরবো, আমি এটাকে প্রথমটাকে আমি ধরবো W1, এটাকে W3, এটাকে W2, এটাকে W4, আমার ইচ্ছা আসলে আমি ধরলাম। এখন খেয়াল করো, এই যে আমি এটা ধরেছি, এটা তুমি লিখে দিবা। এবার লিখবা ধরি W1 ইকুয়াল টু, ধরি তো না, এখানে এখানে লিখবা, এখানে W1 ইকুয়াল টু কি, আলফা U1 প্লাস বিটা V1, এই যেটা। এখন W2 কি, আলফা U2 প্লাস বিটা V2, এবার লিখবা আলফা U3 প্লাস বিটা V3, আলফা U4 প্লাস বিটা V4, এবার ভাই লিখলা। এখন একটা জিনিস খেয়াল করো, এই আলফা বিটা দুইটা হচ্ছে বাস্তব সংখ্যা, U1 U2 হচ্ছে এমন দুইটা ম্যাট্রিক্স যেগুলো বাস্তব সংখ্যা দিয়ে গঠিত। সো আমরা এমন একটা জিনিস পাইছি যেটা W1 এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা। তো সবই যেহেতু এগুলো বাস্তব সংখ্যাতে বিলং করে, এগুলো সবই যেহেতু বাস্তব সংখ্যাতে বিলং করে, সুতরাং তুমি বলতে পারো ভাই এই চারটাই হচ্ছে বাস্তব সংখ্যাতে বিলং করে। আর কন্ডিশন কি দিছে দেখো, এ বি সি ডি সবগুলোই বাস্তব সংখ্যাতে বিলং করতে হবে। এটা কিন্তু এ এর ভ্যালু এখানে W1 বসাইছি, এটা বি, এটা সি, এটা ডি, তো এগুলো সবই যদি বাস্তব সংখ্যা হয়, দ্যাট ইজ টু সে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এই কন্ডিশন স্যাটিসফাই করে, কে স্যাটিসফাই করে, এই ভেক্টরটা, কিন্তু এই ভেক্টরটা এই টি এর যে কন্ডিশনটা এটাকে স্যাটিসফাই করে। সুতরাং টি একটা উপজগৎ, কারণ 2 নাম্বার কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, যে নতুন একটা ভেক্টর পাইছি, সেই ভেক্টরটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। যদি এখানে একটা ইকুয়েশন দিয়ে দিত, ধরো যদি তোমাকে বলতো যে a প্লাস বি মাইনাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, তখন কিন্তু সেই ইকুয়েশনে আমাদের এগুলো বসানো লাগতো। তো ইকুয়েশন দেওয়া নাই, একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ কষ্ট কমে গেছে আমাদের, ঠিক আছে। সো যাই হোক, অন্যান্য ইকুয়েশন টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখলে তুমি বুঝবা আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। সুতরাং তুমি বলবা যে, সুতরাং তুমি বলে দিবে, এখানে বলো যে টি হচ্ছে M2 এর একটি উপজগৎ, টি হচ্ছে M2 এর একটি উপজগৎ। এই হচ্ছে আজকের প্রমাণ, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এগুলো নিয়ে খাটাখাটি করবা। ভেক্টর জগতের এই প্রমাণগুলো বরাবরই একটু ঝামেলার, বিকজ এগুলো হচ্ছে অনেকটা ইনটুইশন বোঝা যায় না ঠিক মতো। সো প্র্যাকটিস করলে আশা করি তুমি পারবে। আসসালামু আলাইকুম।